হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 10 বেঙ্গলি কোনি আমরা লাইন ভিত্তিক আলোচনা করছিলাম। ভেতর থেকে কী কী প্রশ্ন উত্তর আসতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করছিলাম। গল্পটা যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো প্রশ্ন এলে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো, এবং খুব সুন্দর একটা গল্প। তো পার্ট বাই পার্ট আমি ধরে ধরে পড়াচ্ছি। পড়াটা যদি ফলো করো ডেফিনেটলি ভালো ফল করতে পারবে। কোনি আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 1 থেকে 39 পাতা পর্যন্ত আছে। তো পরপর সব পাতাগুলোই আমি পড়াবো তোমাদের। চ্যানেলে চোখ রেখো, নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। এর আগে আমরা 3 নম্বর পাতা পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমি 4 নম্বর পাতা থেকে পড়বো এবং ভেতর থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আর তোমাদের প্রচুর রচনা আমি করিয়ে দিয়েছি, প্লেলিস্ট ওপেন করে সেগুলো সব পেয়ে যাবে। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলেছে। তাহলে আমরা পড়ে নিয়েছিলাম হচ্ছে বিষ্টুর সম্পর্কে। সে খুব মোটা সোটা একদম চেহারা টেহারা সেই মাসাজ করাচ্ছিল। আর পড়েছিলাম না ক্ষিতিশ সিংহ সম্বন্ধে। ক্ষিতিশ সিংহ ওর একটু মানে চিরাচ্ছিল ওকে আর কি। তো এইভাবে আমরা এতটা পড়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমরা পড়েছিলাম হচ্ছে বিষ্টুকে চাটি মারার ভঙ্গিতে সে জগিং করতে শুরু করলো। ক্ষিতিশ সিংহ যে আছে অর্থাৎ ভদ্রলোক, চশমা পরা ভদ্রলোক, আর ও ডুব দেওয়ার ভঙ্গিতে, বিষ্টু আবার ডুব দেওয়ার ভঙ্গিতে মাথাটা নিচু করে নিয়েছিল। ঠিক আছে, লোকটা হাত তুলে রেখে পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে? এবার পরের থেকে পড়বো আমরা 4 নম্বর পাতার থেকে। জাস্ট আ সেকেন্ড। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। বলছে পারবেন ধরতে যদি চাটিয়ে যাই, মানে যদি আমি চাটি মারি আপনাকে, বলছে আপনি আমাকে ধরতে পারবেন? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। বলছে আমার বয়স আপনার থেকে বেশি। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টুধর বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালে। এবার বিষ্টুধর বহুত রেগে গেছে, খুব রেগে গেছে। সে কিন্তু একদম তেড়ে বুনো মোষের মতো রেগে টেগে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়লো। সেটা দেখে লোকটা আবার দাঁড়িয়ে পড়লো। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো। বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেকটা আকৃষ্ট করলো। বলছে লোকটা কি করলো না, লোকটা এবার জগিং করছে, দাঁড়িয়ে পড়লো, কোমর টোমর দোলাচ্ছে। বিষ্টু রেগে টেগে উঠেছে, এবার থাওয়ার মতো হাত দুটো বাড়িয়ে রেখেছে, কতক্ষণে লোকটা আসবে তাকে ধরবে। আমি রোজ এক্সারসাইজ করি, বলছে ভদ্রলোক অর্থাৎ চশমা পরা লোকটি বলছেন। ওকে, আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি। দারুণ খিদে পায়, আপনার পায়? বলছে এবার ভদ্রলোক অর্থাৎ ক্ষিতিশ সিংহ যে হয় অর্থাৎ চশমা পরা লোকটি, সে বলছে যে আমি কিন্তু রোজ এক্সারসাইজ করি। এগুলো সমস্ত কিছু এক্সারসাইজের নাম বলা হয়েছে। তো এগুলো শরীরচর্চার বিভিন্ন কৌশল। তো আমি এগুলো করলে কি হয়, আমার ভীষণ খিদে পায়, আপনার পায়? বিষ্টুধর কথা না বলে শুধু ঘোঁত ধরনের একটা শব্দ করলো। বিষ্টুধর এতটাই রেগে গেছে সে আর কথা বলতে পারলো না, এবার ঘোঁ ঘোঁ করে শব্দ বেরোচ্ছে আর কি। খিদের মুখে যা পাই তাই খাই, অমৃতের মতো লাগে। এই সুখ আপনার আছে? বলছে আমার খিদে পেলে যা পায় তাই খায়, খেতে একদম অমৃতের মতো আছে। এই সুখ আপনার আছে? অর্থাৎ মোটাসোটা মানুষ, সারাক্ষণ ও ঠিক মতো উঠতেও পারে না, বসতেও পারে না। তো সেটাই বলছে। উত্তরের অপেক্ষা না করে লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3 বার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে লাফাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশাহারার মতোই লোকটির কাণ্ড দেখছে। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলাবদলি করতে শুরু করে দিয়েছে। তো বলছে যে এবার এতক্ষণ তো বিষ্টু ভীষণ রেগে গেছিলো, এখন দেখছে ও সেই গঙ্গার ঘাটে নামার যে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে 3 বার উঠছে আর 3 বার নামছে। এবার দেখো 50 বছরের কাছাকাছি ভদ্রলোকের বয়স, অথচ এত ফিট, সে সিঁড়ি দিয়ে 3 বার উঠছে, 3 বার নামছে, সুন্দর করে জগিং করছে। তো এতক্ষণ তো বিষ্টুধরের ওর ওপর প্রচুর রাগ হচ্ছিল, এখন একটা কৌতূহলের দৃষ্টিতে যে এরকমভাবে এত ফিট বডি আর কি, শরীর, তো একটা কৌতূহলের দৃষ্টিতে ওর দিকে দেখলো এবং নিজের শরীরটা, নিজের যে স্থূলত্ব মানে মোটা
কথা বলেছে আর কি। তো এই মোটা শরীরটা তার সঙ্গে এক্সচেঞ্জের একটা চিন্তাধারা তার মধ্যে আর কি কল্পনা করছে, ভাবছে। নেক্সট, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারী কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্যে সে গর্বিত। বলছে খাওয়া দাওয়ায় আমার লোভ নেই, আমি ডায়েটিং করি। ডায়েটিং মানে বোঝো তো, মানে ওই খাওয়া দাওয়া কম করা আর কি, ফিট রাখার জন্য, রোগা হওয়ার জন্য মানুষের যেটা করে, তো সেটাই ডায়েটিং করি। তো লোকটি দুপা এগিয়ে এসে বলল কীরকম ডায়েটিং? তো লোকটা তখন দুপা এগিয়ে এসছে, মানে চশমা পরা ভদ্রলোক, বলছে কীরকম ডায়েটিং করে? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম। এবার ভদ্রলোক বলছে, তো বিষ্টু বলছে শোনো, আগে রোজ 8 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জল খাবারে 20টা নুচি, নুচি মানে হচ্ছে লুচির কথা বলছে, নুচি খেতুম, এখন 15টা খাই। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বলছে গরম ভাতের সঙ্গে 4 চামচ ঘি খায়, তার বেশি খায় না। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। আচ্ছা, 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়া পাক, মানে আই থিঙ্ক কড়া পাকের মিষ্টি টিষ্টি হবে। ওকে, ঠিক আছে। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর সপ্তাহে একদিন ম্যাসাজ করাই এখানে এসে। আমার এত নোলা নেই, বুঝলেন? সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটের ব্যামো ফ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। আচ্ছা, এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? এখানে কেচ্ছা সাধন বলতে কিন্তু বোঝাতে চেয়েছে কৃচ্ছ সাধনকে বোঝাতে চেয়েছে, মানে যার অর্থ হচ্ছে অনেকটা সাধ্য সাধনা করা বা অনেকটা কষ্ট করে, খাওয়া দাওয়াকে অনেক মেপে ঝুপে করে আর কি, অনেক কষ্ট সাধন করে, সেটাকেই কৃচ্ছা সাধন বলে। তো এটাকে কেচ্ছা সাধন, উচ্চারণটা একটু ওনার এরকম লুচিকে নুচি বলছে, তো এরমভাবে বলেছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারছি যে ও বলেছে যে ভদ্রলোক যে খাওয়া দাওয়ার কথা বলছে, যে আপনি এরকমভাবে চলাফেরা করছেন, যেহেতু মোটা শরীর নিয়ে এরকম বলেছে, তো তখন বিষ্টু বলছে কি যে আমি ডায়েটিং করি, বেশি খাওয়া দাওয়া করে না। তো বেশি খাওয়া দাওয়া না করার নমুনা হচ্ছে এটা, সে আগে খেত হচ্ছে 8 কিলো ক্ষীর, এখন সেটা 300 গ্রাম মতো খায়। জল খাবারে 20টা লুচি আগে খেত, এখন 15টা খায়। ভাত মেপে 250 গ্রাম মতো খায়। রাতে 12টা রুটি খায়। ঘি খাওয়া ছেড়ে দিয়েছে, মোটামুটি 4 চামচ ঘি খায়, এগুলো মনে রেখো। আর বিকেলবেলা 2 গ্লাস মিছরির শরবত খায় আর 4টে কড়া পাক খায়। ঠিক আছে, এই হচ্ছে। মাছ মাংস খায় না। কেন খায় না? না বাড়িতে রাধা গোবিন্দর বিগ্রহ আছে, সেই জন্য। আর সপ্তাহে সে একদিন ম্যাসাজ করায়। তো তার কোনো রকম কোনো লোভ নেই, খাওয়ার প্রতি সে যথেষ্ট সংযম, মানে বুঝে শুনে খায় আর কি। তো এইটা ও সংযম কেচ্ছা সাধন আমি পারি, মানে সংযম কেচ্ছা সাধন মানে আমি একদম কষ্ট খাওয়া নিয়ে আমি যথেষ্ট কষ্ট সাধন করতে পারি আর কি। ঠিক আছে, আর কি বলেছে না, ওদের বংশের কারো ব্যামো ট্যামো বংশের, মানে হার্টের চেক করাতে বলেছিল তো ওকে, আমরা পড়েছি আগের পার্টি যে হার্টের ঠিক আছে কিনা চেক করান, কোলেস্টেরল চেক করান বলেছিল, তো সেই জন্য বলেছে হার্টের ব্যামো ট্যামো আমাদের বংশের কারণ নেই। বাবা কীভাবে মারা গেছে না, 70টা ফুলুরি খেয়েছিল, তাই কলেরায় বাবা মারা গেছে, বাজি রেখেছিল সেজন্য 70টা খেয়েছিল ফুলুরি। আর জ্যাঠামশাই অম্বলে, মানে অ্যাসিডিটি আই থিঙ্ক, বুঝলাম। ঠিক আছে, তো অম্বলে মারা গেছে। তো বলো এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? বলছে, তো ভদ্রলোক বলছে, সেই ওর নামটা কি যেন, ক্ষিতিশ সিংহ, সে বলছে যে আপনি যে এত কষ্ট করেন, তাহলে বাঁচবেন কি করে? খাওয়া দাওয়া নিয়ে এত কষ্ট করেন। লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। লোকটি বলতে এখানে ক্ষিতিশ সিংহকে বলা হয়েছে, অর্থাৎ চশমা পরা লোকটিকে বলা হয়েছে, যে ভুঁড়িতে, বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। ওকে, সুরসুরি লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, ক্ষুণ্ণ মানে একটু অসন্তুষ্ট, একটু রেগে গিয়ে আর কি বললো আর কি, বিষণ্ণভাবে, আমার বউ ওই কথা বলে, সকাল থেকে রাত অবধি
ব্যবসা করি, সর্ষে, চিনি, আচ্ছা ডাল, নানান জিনিসের কারবার, এত খাটুনির পর এতটুকু খাদ্য, তারপর এই অপমান। বলছে তখন এই ভদ্রলোক বলছে যে এই সারাদিন ধরে আমি ব্যবসা করি, ভদ্রলোক বলতে এখানে আমি বোঝাচ্ছি যে বিষ্টু কথা বলছি, তো সে বলছে সারাদিন পরিশ্রম করেই চিনি ডাল এইসব বিক্রি করে আর কি, তো এত খাটনি করি এত, তারপরে এই অপমান, এই অপমান বলতে ওকে মোটা বলেছে তো সেটাই বলছে যে তারপরে অল্প একটু খাবার খাই তারপরে এই অপমান কে করলো। আবার এখানে ক্ষিতি সিংহ বলছে কে করলো। লোকটি আবার হাত বাড়াতেই, লোকটা আবার ওর দিকে মানে আবার সেই পেটে হাত বোলানোর জন্য হাত বাড়াচ্ছে আর কি, হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল, না সুড়সুড়ি লাগে, বলছে এরকম করবেন না, সুড়সুড়ি লাগে। কে অপমান করলো, আবার প্রশ্ন করছে কে অপমান করলো। কেন, আপনি হাতি হিপো বললেন না, জলহস্তির ইংরাজি হিপো তা কি আমি জানি না, আমি কি অশিক্ষিত। তখন ভদ্রলোক বলছে কেন, আপনি যে বললেন আমাকে হাতি হিপো এসব বললেন, আমি কি অশিক্ষিত নাকি, জলহস্তির ইংরাজিতে যে হিপোপটেমাস বলে বা হিপো বলে সেটা তো আমি জানি। তো সেটাই বলছে যে না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে, বলছে আপনার ওজনটা হাটের জন্য খুব বিপজ্জনক। বিপজ্জনক মানে বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়াত্মক স্বর, আমি কি মরে যেতে পারি। বলছে যে সে বিপজ্জনক মানে ভেবে মানে হাটের জন্য এত চেহারা, এবার ক্ষিতীশ বলছে আর কি যে হাটের জন্য এত চেহারা ভালো না, তখন বলছে বিপজ্জনক, এটা বলছে বিপজ্জনক মানে এবার একটু ভয় পেলো আর কি লোকটা, বলছে আমি কি মরে যেতে পারি। আচ্ছা এতটা আমি পড়েছি, এবার একটুখানি বলবো, আমরা এখানে পড়েছি, এখান থেকে একটা প্রশ্ন আসে পরীক্ষা। এই যে এখানে যে লাইনটা আছে না, বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু কামান দিয়ে শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। এই প্রশ্নটা খুব পরীক্ষায় আমাদের এসে থাকে যে তোমার বিষ্ণুধরের যেই রেগে গিয়েছিল বা কেন রেগে গিয়েছিল, বিষ্ণুধরের পরিচয়টা সংক্ষেপে বিবরণ করার জন্য আমাদের দেয়, যে বিষ্ণুধরের যে বিরক্ত হয়েছিল বা রেগে গিয়েছিল, তো রেগে যাওয়ার কারণটা আমাদের দেওয়ার জন্য, তখন কিন্তু আমাদের পুরো গল্পটা একদম সুন্দর করে লিখতে হবে যে কোনি উপন্যাসের কি হয়েছিল না, বিরুনির দিনে গঙ্গার ঘাটে একটা কি ছিল না, গঙ্গার ঘাটের একটা উৎসব ছিল, বা উৎসব প্রসঙ্গে বিষ্টু রায় সেদিন কি করছিল না, ঘাটে সে মাসাজ করাচ্ছিল বা মালিশ করাচ্ছিল, দলাই মলাই করাচ্ছিল যাকে বলা হয়, আর সে 3.5 মণ ওজনের বিষ্ণুধরের শরীরটা মাসাজের যে ভঙ্গিটা ছিল, সেই ভঙ্গিটা ছিল অনেকটা কৌতূহলপূর্ণ। যেমন ধরো সে কি করছিল না, তানপুরা ছাড়, তবলা বাজানো, সারেগামা করা, এই সব কিন্তু তার সেই মাসাজের ভঙ্গির মধ্যে ছিল। তো মালিশওয়ালার নির্দেশ অনুসারে কখনো তার শরীরে সেই চর্বিগুলো খামচে, যেগুলো গানের সুর, ঠিক আছে, সেই সুরে সে বলছে, আর সেই সুরের ভঙ্গিতে মাসাজওয়ালা কি করছে না, তাকে খামচে ধরে ছিঁড়ে দিতে থাকছে, কখনো তার মাংসগুলো তুলে ধরছে আর কি, ঠিক আছে, কখনো 10 আঙুল দিয়ে তোমার তার পুরো গলার থেকে কোমর পর্যন্ত কি করছে না, চাঁটি মারছে, আমরা পড়েছি, ঠিক আছে, কখনো কখনো তার পিঠে কি করছে না, জোড়া তালুর সেই কোদাল চালাচ্ছে। আর এই যে সে মাসাজ করাচ্ছিল, এই জিনিসগুলো ক্ষিতীশরা দেখছিল আর মুচকে মুচকে হাসছিল, তাতে সে একটু রেগে যাচ্ছিল। আবার যখন রাগটা তার প্রচণ্ড বেড়ে গেছিলো, তখন যখন সে বলেছিল আপনি ম্যাসাজ করাচ্ছেন না সঙ্গীত চর্চা করাচ্ছেন, আপনার ব্লাড সুগার ব্লাড প্রেশার এগুলো পরীক্ষা করিয়েছেন, ঠিক আছে তো, আপনার হার্ট ঠিক আছে তো, এই সবই বলেছিল, ঠিক আছে। তারপরে তার শরীরটাকে গন্ধমাদন বলেছিল যে এই গন্ধমাদন বেশি দিন টানতে পারবেন না, হাতটা চেক করান, এইসব কথাবার্তা তাকে বলেছিল, তাকে হাতি হিপোর সঙ্গেও তুলনা করেছিল। তো বিষ্ণুধরকে এই যে এইভাবে অত্যন্ত মানে ভাবে এইভাবে যখন বলতে থাকে ক্ষিতীশ সিংহ, তখন কিন্তু প্রচণ্ড সে রেগে যায়, আর সেই রাগকেই তিনি ভাষায় প্রকাশ করতে পারেননি, শুধু তার চোখ দিয়ে একটা রাগ ঝরতে থাকে, প্রকাশ পেতে থাকে। এইভাবে আমরা আনসার, তাহলে এতটা আমাদের পড়া হয়ে গেছিল যে বিপজ্জনক মানে আচ্ছা বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর, আমি মরে যেতে পারি, ঠিক আছে, তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলছে আর না হলে কি করবেন, কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে, কেচ্ছা সাধন মানে বললামই আমি যে কষ্ট করা আর কি, প্রচণ্ড আর কি, কৃচ্ছ সাধন যাকে বলা হয়। তো যাই হোক, কষ্ট করতে করতে বেশি দিন বাঁচবেন না, সেটাই বলছে।
নেক্সট কোথায় গেল? বলেই লোকটি দু হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মধ্যে বেঁকালো, হাতের আঙুল পায়ের ছুঁয়ে আবার সিধে করলো। আপনি আমার চেয়ে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। আচ্ছা, কিরকম? লোকটি তার ডান কনুইয়ের শরীরে লাফিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান্ত, বলছে এইবার আমার হাতটা নামান্ত। অবিশ্বাস্যভাবে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপশিরা গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান। আচ্ছা, ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রইল। বিষ্টু আবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখে পিটপিটানি দেখতে লাগলো। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেললো। অর্থাৎ কি, এতক্ষণ কি বলছিল যে আমার মতো আপনি অনেক বড় লোক হতে পারেন, মানে বিষ্টুকে বলছে যে ক্ষিতিশ সিংহ আর কি, চশমা পড়ার লোকটি, যে আপনি আমার থেকে বড় লোক হতে পারেন, কিন্তু 4 লক্ষ টাকা মানে 4 লক্ষ টাকা খরচা করেও আপনি আমার মতো একটা শরীর বানাতে পারবেন না। ঠিক আছে, বলছে যে এবার হাতটাকে নিজের এগিয়ে দিয়েছে, হাতটা একদম স্ট্রেট রেখেছে, বলেছে হাতটাকে আমার নামান। কেন, ওনার ভীষণ ফিট শরীর, ভীষণ ফিট, তো বলছে হাতটা আমার নামান। তো এবার বিষ্টু অনেক চেষ্টা করছে হাতটা নামানোর, কিন্তু হাতটা নড়ছে না। হাত যে জায়গায় রয়েছে সেই জায়গাতেই রয়ে গেছে। কিন্তু অনেক চেষ্টা করলেছে, কিন্তু পারিনি। আশেপাশে লোকজন জমে গেছে, কিন্তু সে হাতটা নামাতে পারিনি। অবশেষে কি করলো, সে বিষ্টু হাল ছেড়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোরে। অর্থাৎ বলছে ইচ্ছা শক্তি, এটা কিন্তু উইল পাওয়ার খুব ইম্পর্টেন্ট। ইচ্ছা শক্তি কিন্তু অনেক বড় কথা হয়। একটা শরীর যতটা কাজ করতে পারে, ইচ্ছা শক্তি পারে তার থেকেও তাকে দিয়ে বেশি কাজ করিয়ে নিতে। ঠিক আছে, তো মানুষের ইচ্ছা শক্তিটা কিন্তু এটা খুব একটা দামি কথা। তো ইচ্ছা শক্তি ভীষণ বড় কথা। তো যাই হোক, সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছা করে খুব রোগা হয়ে যায়। তখন বিষ্ণুধর বিষণ্ণ হয়ে গেল, বিষণ্ণ চোখে তাকিয়ে বলে যে ইচ্ছা হয় খুব রোগা হতে। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে ক্ষীণ চিৎকার ভেসে যাচ্ছে, কোনি। এইবার এসে গেছে কোনি আমাদের। ঠিক আছে, বলছে কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। এবার দেখো, আগে আমি বলি, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের আসে। যেমন এখানে দেখো, এই যে এখানে একটা লাইন রয়েছে, দেখো, বিষ্টু হতভম্ব হয়ে লোকটি জগ করা দেখতে লাগলো। এই যে বিষ্টু হতভম্ব হয়ে লোকটা জগ করা দেখতে লাগলো, এই লাইনটা কিন্তু পরীক্ষায় খুব আসে, যে তার হতভম্ব হয়ে যাওয়ার কারণ কি। তো আমরা এখানে আনসারটা এইভাবে বলতে পারি যে 3.5 মণ ওজনের বিষ্টুচরণ কি ছিল না, বিষ্টুচরণ ধর যখন গঙ্গার তীরে তার শরীরটা মাসাজ করাচ্ছিল বা দলাই করাচ্ছিল, তখন তার বিপরীতে দাঁড়িয়ে একজন ব্যক্তি তার শরীর এবং মালিশের বিচিত্র যে ভঙ্গি, সেটা কৌতূহলের সঙ্গে কিন্তু দেখছিল। তিনি অত্যাধিক ওজনের ফলে বিষ্ণুধরের কি হয়েছিল না, প্রচণ্ড যেহেতু ওজন ছিল, সেই জন্য তিনি বলেছিল কি, বিষ্ণুধরের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনার কথা বলেছিল।
তার ক্রোধে আরও বাড়িয়ে দিয়ে কি বলেছিল, মানে বিষ্ণুধরের রাগটা আরও বাড়িয়ে দিয়ে কি বলেছিল না, হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয় বলে আমি শুনিনি। তো এই ধরনের কৌতুক মানে আমি বলতে চাইছি যে এই ধরনের মজা করছিল আর কি। কৌতুক করতে করতে তিনি বিষ্ণুধরকে জিজ্ঞাসা করেন যে তিনি যদি বিষ্ণুধরের মাথায় একটা চাটি মারেন তাহলে কি বিষ্ণুধর দৌড়ে তাকে ধরতে পারবে। তো এ কথা বলেই আবার তিনি কি করেন না, জগিং করতে শুরু করে দেন। এবার গোটা ঘটনায় বিষ্ণুধরের কি হয়েছিল, প্রচণ্ড হতভম্ব হয়ে যায়। একটা অচেনা মানুষ এত দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছে, তাকে মানে চাটি মারার কথা পর্যন্ত বলছে। ঠিক আছে, যে প্রথমত বিষ্ণুধরের কি না রাজনৈতিক সামাজিক প্রতিপত্তি অনেক ছিল, দ্বিতীয়ত কি না বিষ্ণুধর ভাবছিল যে সে সত্যিই যদি লোকটাকে চাটি মেরে দেয়, মানে বিষ্ণুধরকে যদি লোকটা যদি সত্যিই তাকে চাটি মারে তাহলে তিনি কি করবেন, এটাও তার মাথায় আসছিল যে সত্যিই যদি এত বড় একটা প্রতিপত্তিওয়ালা লোক তিনি তাকে যদি একটা চাটি মেরে দেয় তাহলে তিনি কি করবেন। তো এইরকমই একটা অদ্ভুত একটা ঘটনা তার সঙ্গে ঘটছে, একটা আচমকা এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেই জন্য কিন্তু তিনি যথেষ্ট হতভম্ব হয়ে পড়েছিলেন বলে আমরা ব্যাপারটাকে বর্ণনা করতে পারি। ওকে, এইটা তাহলে আনসারটা আমরা পেলাম। আরেকটা প্রশ্ন এখানেই আছে, আরেকটা প্রশ্নও আমরা পেয়ে থাকি। যেমন এইখানটা দেখো, এই যে ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল, এই প্রশ্নটাও খুব আমাদের এসে থাকে যে ওর চোখে রাগের বদলেও কৌতূহল, তার রাগ আর কৌতূহলের কারণটা কি, কার চোখের কথা বলা হয়েছে। তো অবশ্যই কার কথা বলা হয়েছে আমরা জানি যে বিষ্ণুধরের কথাই বলা হয়েছে। এবার রাগের বদলে কৌতূহলে কখন পরিণত হলো, রাগের কারণটা লিখে নেবে। রাগের কারণটা আমি এতক্ষণ ডিসকাশন করলামই, যে তাকে বলেছিল যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে, আপনি গন্ধ অর্থাৎ তার শরীরটাকে বলেছিল যে গন্ধ মাধন টানতে পারেন না, কিভাবে টানেন, যে আপনার হার্ট অ্যাটাক বোধ হয় আর বেশি দিন, লাইনটা ছিল বোধ হয় এরকম, যে আপনার হার্টটা বোধ হয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবেন না, মানে হার্ট আর গন্ধমাদন বলতে তার বডিটাকে বলেছে, আর টানতে পারবে না এরকম বলেছে। তাকে বলেছে, অবশ্য আমি জানি না যে হিপোর বা হাতি বা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয় বলে শুনিনি, এরম কথাবার্তাও বলেছে। তো এইসব শুনে সে রেগে গেছিলো, রাগের কারণটা বিশ্লেষণ করবে। তারপরে কি হয়েছিল, রাগের পরে লেখার পরে আমরা কি লিখতে পারবো না, এইসব কথা শুনে বিষ্ণুধর প্রচণ্ড রেগে যান, ঠিক আছে, কিন্তু লোকটাকে জগিং করতে দেখে, লোকটার মুখে ওই যে আইসোমেট্রিক, তারপরে ক্যালিস্থেনিক, বারবেল, এই এক্সারসাইজগুলোর নাম শুনে বিষ্ণুধরের একটা কৌতূহল সৃষ্টি হয় লোকটার সম্বন্ধে। ঠিক আছে, যেভাবে লোকটা জগিং করতে করতে গঙ্গার ঘাটের সিঁড়ি দিয়ে শেষ ধাপ পর্যন্ত যাচ্ছে, আবার উপরে উঠে আসছে, আবার নিচে নামছে, মানে যেভাবে ওঠানামা করতে থাকে, তো বিষ্ণুধরের মনে লোকটার প্রতি তখন রাগের বদলে কি হয় না, কৌতূহলের সৃষ্টি হয়। মনে মনে তিনি ওই যে ছিপছিপে শরীরটা লোকটা, তার সঙ্গে নিজের যে এই স্থূলতা বা মোটাসোটা শরীরটা, সেটা বদলা বদলি করতে থাকেন। ঠিক আছে, তো এইটাই আমরা লিখবো, লোকটার যে লোকটির যে চলাচল, সেটা বিষ্ণুচরণকে কিন্তু যথেষ্ট কৌতূহলের সৃষ্টি করিয়েছিল। তো এইভাবে আমরা আনসারটা লিখবো। যাই হোক, আমি এখন তোমাদের সঙ্গে এতটাই ডিসকাশন করলাম, এই পাতাটা পর্যন্ত ডিসকাশন করলে, এই যে কোনি লোকটা কোনি শুনতে পেলো, কোনি বলে রাখছে, পেজ নম্বর 5 পর্যন্ত আমরা ডিসকাশন করলাম। একটু পরে আমি তোমাদের তারপর থেকে আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।